সব পক্ষকে একত্রে একটা ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করা, সেই জায়গাটা কতটা চ্যালেঞ্জ? এটা খুব কঠিন টাস্ক, অত্যন্ত কঠিন কাজ। কারণ হলো যেটা আপনি বলতে চাচ্ছেন, আমিও অনেকটা এটা নিয়ে ভাবছি যে গত 17 বছরে যে যে যেসব তরুণেরা ভোটার হয়েছে এবং গত 17 বছর তারা ভোট দিতে পারে নাই, তাদের সংখ্যা প্রায় 40% হবে বলা হচ্ছে। এরা ডিটারমিন করবে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আগামী ইলেকশনকে দারুণভাবে প্রভাবিত করবে। যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, যারা এতদিন ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে একসময় আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের প্রিন্সিপালে নেমেছিল আওয়ামী লীগ এখন মাঠে নাই। এখন দেখা যাচ্ছে যে বিএনপির প্রিন্সিপালে নেমে হচ্ছে জামাতের প্রিন্সিপাল হচ্ছে বিএনপি। এইরকম একটা প্রেক্ষাপটে ঐক্যবদ্ধের ডাকটা উনি কতটা কার্যকর করতে হবে সেটা নিয়ে প্রশ্ন, বিরাট একটা প্রশ্নবোধ থেকে যেতে পারে। কিন্তু উনি যে কথাটা বলেছেন, এ কথার থেকে কিন্তু আমি মনে করি যে এরকম একটা ঐক্যবদ্ধ শক্তি হওয়ার দরকার। কিন্তু এখন যে অবস্থা দেখছি যে ভাঙ্গাচোরা, শিফটিং ইত্যাদি, মানে কে কোন জোটে যাবে না যাবে, এইসব দেখে মনে হয় যে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের ক্ষেত্রে যে উদারতা যে দরকার, যে অ্যাডজাস্টমেন্ট দরকার, যে মানসিকতা দরকার, সেটার অভাব রয়ে গেছে। সেই অভাবের মধ্যে দিয়ে কিভাবে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হবে, এটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। আমি এখানে একটু অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনাকে একটু যুক্ত করতে চাই। আমি বিরতিতে যাব ঠিক এখন থেকে 3.5 মিনিট পর। এই 3.5 মিনিটের মধ্যে আপনার একটা পর্যবেক্ষণ একটু জানতে চাই। প্রথমত, তারেক রহমান প্রথম দিন যে ভাষণটা দিয়েছেন সেখানে কিন্তু ইঙ্গিত করেছেন যে আপনারা সহযোগিতা না করলে আসলে সেই শান্তির বাংলাদেশ তৈরি করা যাবে না, আমার পরিকল্পনার সাথে আপনাদের সবারই সহযোগিতাটা প্রয়োজন। এবং আজকে ফেসবুকে স্ট্যাটাসে তিনি ঐক্যবদ্ধতার ডাক দিয়েছেন। বাস্তব চিত্রটা আপনি আসলে কেমন দেখছেন? মানে ঐক্যবদ্ধতাটা তৈরি করা কতটা চ্যালেঞ্জিং বলে আপনার মনে হয়? ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত দলীয় স্বার্থ পরিহার যদি করা যায়, অনেক ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে তাকিয়ে এবং রাষ্ট্রের গণতন্ত্রের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে রাজনৈতিক ছোট ছোট ব্যক্তি স্বার্থগুলো পরিহার করতে পারলে সেটা বাস্তবিক অর্থে অসম্ভব যে খুব দুরূহ, আমি সেটা মনে করি না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা সকল রাজনৈতিক সংগঠনই রাজনৈতিক স্বার্থটাকে খুব ব্যাপকভাবে দেখি, ব্যক্তি স্বার্থটাকে ব্যাপকভাবে দেখি। স্বাভাবিক কারণে তখন রাষ্ট্রীয়, জনগণ এবং গণতান্ত্রিক বিধি ব্যবস্থার স্বার্থকে এটা গৌণ হয়ে যায় এবং তখনই হচ্ছে সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। আর বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি 10টা দলের ভিতরে যদি 9টা দল ঐক্যবদ্ধ হয়, একটা দলও যদি এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ না করে, তো সেখানেই তখন ওই হাউকাও যেটা হয়, গন্ডগোল এবং নেগেটিভ যে অ্যাটিটিউডটা, এখানে কিন্তু ভেস্তে যায় সবকিছু। এই জন্য দেখা যাচ্ছে যে বর্তমান যে অবস্থা এবং প্রেক্ষাপট দেখেন, নির্বাচনের তফসিল হচ্ছে, সবাই সবার মতো কোন দিকে যাবে কোন দিকে যাবে না বুঝে সুঝে যার যার স্বার্থ, যার যার পাল্লা ভারী করার চেষ্টা করছে। পাশাপাশি দেখেন, এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না, এটা করতে হবে ওটা করতে হবে। এখানে আমি আরো স্পষ্ট করে বলতে চাই যে হাদি আমার সন্তান তুল্য, তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং আমার হৃদয়ের যে হাদি চলে যাওয়াতে যে মাইনাস, মানে হাদিবিহীন যে কতদিন বাঁচবো, এটা আমার জন্য, আমি ওর কেউ না, পরিবারের, ওর দেশীয় না, প্রতিবেশীও না, তবে আমার মাতৃত্ব আমাকে খুব মানে আমার অসহায়ত্ব এবং আমি একটা সন্তান যে হারালাম মা হিসেবে, সেটা আমার কাছে খুব, যতদিন বেঁচে থাকবো পীড়াদায়ক হবে। কিন্তু আমি আবার একজন আইনজীবী। আপনি একটা জিনিস চিন্তা করে বলেন যে হুটহাট করে আসামি ধরা পেল না, তদন্ত হলো না, চার্জশিট হলো না, বিচার না হলে নির্বাচন হবে না। তাহলে এইটা তো হাদির যে অনুভূতি, হাদি ভবিষ্যৎবাণী অনেক কিছু করে দিয়ে গেছে আগামী প্রজন্মের জন্য, তো সেটা তো যথাযথভাবে বুঝতে হবে। এবং আপনি চিন্তা করেন যে স্লোগানগুলি, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র সংগঠন করেছি, নির্বাচিত ভিপি পরপর 2বার আমিও ছিলাম। আমি খুবই লজ্জা পাই যে অঙ্গ প্রত্যঙ্গের বিষয়কে কেন্দ্র করে যখন সর্বোচ্চ বিদ্যাপীঠ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেগুলোতে স্লোগান দেয়, করতালি করে, এই স্লোগানগুলো নতুন বন্দোবস্তের কথা বলে, এই স্লোগানগুলো পুরাতন বন্দোবস্তের ভিতরে কিন্তু ছিল না। এত নগ্ন, এত নিকৃষ্ট, এত কুরুচিপূর্ণ স্লোগান
যে আসলে লজ্জা পাই, এবং আমি শুধু না, জাতি লজ্জা পায়। এখানে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই কিন্তু লজ্জা পায়। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা দেখেন আমরা সবাই। তারপরে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, জি আপনার সাথে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলে মেরে ফেলবো কেন আপনাকে? আজকে আবার চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জে দেখেন একজনকে লোহা বিদ্যুতের পোলের সাথে দিয়ে হাত পা সব কেটে ফেলে দিছে, জি এবং একটা হাত একটা পা অলরেডি তার নাই, সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। সেটা একটা বিশেষ সংগঠনের ছেলেপেলে, তারা